20শে মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট। আর এই ভোটকে কেন্দ্র করেই উত্তপ্ত এই লোকসভা, কারণ এখানেই দাঁড়িয়েছেন সিপিআইএমের স্টার প্রার্থী দীপশিতা ধর, আর বিপরীতে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বরাবরের মতো বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক বাতাবরণ বেশ গরম করে তুলেছেন কল্যাণ। দীপশিতাকে নিয়ে তার মন্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। মিস ইউনিভার্স বলে সিপিআইএম প্রার্থীকে কটাক্ষ করে সমর্থকদের রীতিমতো চটিয়ে দিয়েছেন কল্যাণ। আর সেই মন্তব্যের জবাবে দীপশিতা এখন মুহুর্মুহু আক্রমণ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শুনুন আজকে শ্রীরামপুরের জনসভা থেকে দীপশিতা কি বললেন। সাথী কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন, বাম কংগ্রেস নেতৃত্ব, আমার কংগ্রেসরা, সাথীরা, বন্ধুরা যারা আজকে আমাদের এই সভায় এসেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। লাল সিং, যখন আমি বাড়িতে তৈরি হচ্ছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা যখন বাড়ি থেকে এখানে আসার জন্য তৈরি হচ্ছিলেন, আকাশের মুখটা বড্ড ভাগ ছিল তো, ভয় পাচ্ছিলাম আমরা, এই বৃষ্টি নামলো, সেই বৃষ্টি নামলো। আমার মনে পড়ে যাচ্ছে কালকেই একজনের সঙ্গে কথা হচ্ছে, তিনি বলছিলেন যদি একটু শেড দিয়ে দেওয়া যায়, যদি একটু মাথার উপর শেড দিয়ে দেওয়া যায় তাহলে সুবিধা হবে, যদি বৃষ্টি হয় বা যদি কখনো রোদ হয় তাহলে মানুষজন চলে যাবে না। আমি ওনাকে বললাম যে আমরা তো আসলে লাল ঝান্ডার রাজনীতি করি। 2011 সালের পর থেকে বাম কংগ্রেস কর্মীরা যারা পশ্চিমবঙ্গের বুকে বিরোধী রাজনীতি করে, তারা এর চেয়ে অনেক বড় বড় তুফান, অনেক বড় বড় ঝড় দেখে এসছে। কোনো বৃষ্টি হলে আমার কংগ্রেসরা মাঠ ছাড়বেন না, কোনো বৃষ্টি হলে আমার কংগ্রেসরা এই মাঠ ছেড়ে চলে যাবেন না। কারণ আমাদের রাজনীতিতে ওই রকম হয় না যে মঞ্চে যারা বসবেন তাদের মাথার ওপর ছাতা, আর আমার সামনে যারা বসবেন তারা ছাতা ছাড়া বসে থাকে। মনে আছে আপনাদের একটা ভিডিও, নিশ্চয় আমি নাম নিচ্ছি, একজন মাইকে দাঁড়িয়ে বলছিলেন যে আমি ছাতা সরিয়ে নেবো যদি আপনারাও সরিয়ে নেন। নিচ থেকে খুব আওয়াজ এসেছিল, হ্যাঁ। উপরে নেতা ছাতা সরিয়ে নিয়েছিলেন, কর্মীরা কেউ ছাতা সরায় না। আমাদের রাজনীতিতে নেতার ছাতারও দরকার হয় না, কর্মীরও ছাতার দরকার হয় না। বৃষ্টি আসুক, বাদল আসুক, ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, 44-45 ডিগ্রি টেম্পারেচারে যখন সারা রাজ্য জুড়ে হিট ওয়েভ চলছিল, তখনও আমার কর্মীরা মাথায় ছাতা ছাড়াই কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছিলেন। এটাই লাল ঝান্ডার, এটাই বিরোধী রাজনীতির, পশ্চিমবঙ্গে 11 সালের পর থেকে যারা রাজনীতি করেছে তাদের ধক। আজকে আমি যখন এখানে এসেছি, ভিতরে আসতে পারি, সব মিডিয়ার বন্ধুরা ছেকে ধরেছে। যেখানেই আমি প্রচারে যাই মিডিয়ার বন্ধুরা আসেন এবং একটাই প্রশ্ন করেন। আমি ওদের বললাম যে আমি ক্লান্ত হয়ে গেছি। কল্যাণ বাবু আজকে আপনার ব্যাপারে এই বলেছেন, আপনি কি বলবেন? কল্যাণ বাবু বিমান বাবুর সম্পর্কে এই বলেছেন, আপনি কি বলবেন? আমি বললাম যে ভাই আমি তো নির্বাচনে দাঁড়িয়েছি, আমি তো ওনার সঙ্গে 1 to 1 খেলছি না যে উনি একটা কথা বলবেন আমি আর একটা কথা বলবো। আমি তো ক্লাস 5-এ পড়ি না, আমরা তো লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছি। আমি শুনলাম উনি বলছেন বিমান বাবু সম্পর্কে, বিমান বোস তার ব্যক্তিগত জীবন মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আপনারাও শুনেছেন নিশ্চয়। বিমান বাবুর ব্যক্তিগত জীবন নিয়ে কল্যাণ ব্যানার্জি কমেন্ট করছে, মানে ভেবে দেখুন। আমাদের এই বাংলা ভাষায় একটা কথা আছে না, এর কথা শুনলে ঘোড়ায়ও হাসবো, এইরকম একটা ব্যাপার রয়েছে। বিমান বসুর ব্যক্তিগত জীবন নিয়ে এই এলাকার এমপি কল্যাণ ব্যানার্জি মন্তব্য করছে। আমি বলছি আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলবো না। আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক শিক্ষা, আমাদের শিষ্টাচার, আমাদের পারিবারিক রুচি, সেগুলো আমাকে অ্যালাউ করে। কিন্তু এই প্রশ্ন তো আমাদের করতে হবে। প্রথম দিন থেকে আমরা কল্যাণ বাবুকে জিজ্ঞেস করছি, দাদা আপনি 15 বছর ধরে কি কাজ করেছেন একটু বলুন। 15 বছর, প্রতি বছর আপনি 6 কোটি টাকা পেয়েছেন, কোথায় গেছেন সেই টাকা, কি করেছেন সেই টাকা দিয়ে? উনি এতগুলো দিন ধরে আমাদের প্রশ্নের একটারও উত্তর দিচ্ছেন। কখন আমার পিএইচডি নিয়ে পড়ে যাচ্ছে, কখনো আমার বাবা ঠাকুরদা মা তাদেরকে নিয়ে পড়ে যাচ্ছে, এখন যখন কোনো কিছু হচ্ছে না বিমান বসুকে নিয়ে পড়েছে। আমরা খালি ওনাকে বলছি যে সাধারণ মানুষকে আপনারা যতটা সাধারণ ভাবেন, আসলে তারা তত সাধারণ নন। এই সাধারণ মানুষের ভোটেই তো আপনি এমপি হয়েছেন। এই যে 15 বছর ধরে আপনি অপকর্ম করেছেন, কাজবাজ কিছু করেননি, মানুষ সব নোট করে লিখেছে। 20 তারিখ যখন ভোট দিতে যাবে 3 নম্বর বোতামে এত জোরে ওরা টিপবে, আপনার ওই চেয়ারে বসার স্বপ্ন, আপনার 15 বছরের অপকর্ম সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়েছে। তৈরি হচ্ছেন মানুষ। আজকে সকালবেলা আমার বাড়ির সামনে দিয়ে ওনার প্রচার হয়েছে। আমার মা বলছিল, এই যে আমরা তো বলি সৌজন্য শিষ্টাচারের কথা, এর আগেও আমার মনে আছে আমাদের মিছিল হচ্ছে, প্রচার হচ্ছে,
আমার সামনে তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে আছেন, আমি মিথ্যে কথা বলবো না, একদম আপনাদের সামনে পাবলিকলি বলছি, কখনো কোনোদিনও কোনো সাধারণ তৃণমূল সমর্থকের পক্ষ থেকে আমাকে কিচ্ছু শুনতে হয়। হয়তো স্লোগান হয়েছে, ওরা ওদের স্লোগান দিয়েছে, আমরা আমাদের স্লোগান দিয়েছি, আমি হাত জোড় করে নমস্কার করেছি, প্রত্যুত্তরে ওনারাও নমস্কার করেছে। এটাই তো হওয়া উচিত, ন্যাচারাল, সাধারণ, সৌজন্য। কারণ রাজনীতিবিদ হওয়ার আগে আমরা সবাই মানুষ, প্রতিবেশী, শ্রীরামপুর এলাকার সাধারণ মানুষ। আজকে আমি মায়ের মুখে শুনলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে যখন কল্যাণবাবু গেছেন, তার ঠিক আধ ঘন্টা আগে থেকে বাইরে থেকে 10-15 জন মহিলাকে তারা আমার বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখেছে, যে কল্যাণবাবু বাড়ির সামনে দিয়ে আসবেন, তাকে আমার বাড়ির সামনে দিয়ে তারা ফুল ছুঁড়বে, আমার বাড়ির সামনেই মালা পরা। মানে ভেবে দেখুন, আমার পাড়ায় 3টে লোককে ওরা জোগাড় করতে পারেনি, বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এখন এই কথা শুনে আমার এসএফআই এর কর্মীরা খুব রেগে গেছে, বলছে দিদি আমরাও এটার বদলা নেব। কি করবি? বলছে আমরাও সবাই মিলে যাব কল্যাণ ব্যানার্জির বাড়ির সামনে, তোমাকে গিয়ে মালা দেবো। বললাম ঠিক আছে, ভালো কথা, কিন্তু কল্যাণবাবুর বাড়ি কোথায়? শ্রীরামপুরে। এখন মালা পরার জন্য আমি কলকাতায় যেতে পারবো না স্যার। আমি এসএফআই ওদের বুঝিয়ে বললাম যে দেখ, আর তো কটা দিন, 4 তারিখ পর্যন্ত একটু কষ্ট করে নে, তারপর তো শ্রীরামপুর থেকে যাদবপুর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গায় আমরা লাল আবির খেলবো আর ফুলের মালাই পরবো, তাই এখন কষ্ট করে আমি আর কলকাতা যেতে পারবো। আমরা বলছি এই যে সৌজন্য, যে শিষ্টাচার, যে মানুষ বাড়িতে বসে আমাদের কথা শুনছে। দুপুরবেলায় তৃণমূলের মিটিং হয়েছে, শুনেছেন আপনারা তাদের কথা। এর আগে আমার এখানে যারা বক্তব্য রাখলেন, বামফ্রন্টের নেতৃত্ব বক্তব্য রেখেছেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব বক্তব্য রেখেছেন, আপনারা তো কানে শুনে তফাৎ করতে পারবেন কোন সভাটা তৃণমূলের আর কোন সভাটা আমাদের বাম কংগ্রেস জোটের। আপনারা কানে শুনে পার্থক্যটা করতে পারবেন, কোন সভা থেকে কি কথা বলা হয়। ওদের নির্বাচনী প্রচারে কিচ্ছু থাকে না, একে গালিগালাজ করছে, এর নামে বাজে কথা বলছে, তার নামে ব্যক্তিগত আক্রমণ করছে, কোনো রাজনীতির কথা নেই। আর আমার এখানে কর্মীরা কি বললেন শুনুন, আমার এখানে নেতারা কি বললেন শুনুন। ইউপিএ 1 এর সাফল্যের কথা বললাম, 100 দিনের কাজের কথা বললাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, বনের অধিকারের আইনের কথা বললাম, গঠনমূলক কথা বলছি। আমরা শ্রীরামপুর কেন্দ্রে কি কি করতে চাই তার ম্যানিফেস্টো নিয়ে এসেছি। আমরা বলছি 100 দিনের কাজ, 200 দিন, 600 টাকা প্রতিদিনের মজুরি, রাজবলহাটে তাঁত সংরক্ষণ কেন্দ্র, বাঁকুড়াতে জড়ি শিল্পের সংরক্ষণ কেন্দ্র, জড়ি আড়ি শিল্পীদের জন্য হাত। এই কলকাতার বুকে বা এই শহরাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে ডেলিভারি কর্মী, গিগ ওয়ার্কার, তাদের জন্য বিশ্রামাগার, মহিলা টোটো চালক, মহিলা রিক্সা চালক, তাদের জন্য স্নানাগার। আমরা এই কথাগুলো বলছি, আর ওরা কি কথা বলছে। কল্যাণবাবু আজকে শুনলাম নাকি বলেছেন যে এখানকার ওনার হাঁটুর বয়সী একটি মেয়ে, ওনার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী, তিনি নাকি নতুন বোতলে পুরনো মদ, আবার উনি নিজেও তার ব্র্যান্ড ঠিক করে দিয়েছেন, কমরেড জেএনইউ। আমরা বলছি বোতল এবং মদ সম্পর্কে উনি হয়তো বেশি জানতে পারেন, আমি বলতে পারবো না, আমার সে বিষয়ে জানার কথা না, কিন্তু উনি যে ব্র্যান্ডিংটা করেছেন না, কমরেড জেএনইউ। আচ্ছা, জেএনইউ নিয়ে আপনার অসুবিধা কি? আপনি মাঝে মাঝেই বলে বেড়াচ্ছেন আমি জেএনইউতে নাচতে যাইনি। ঠিকই তো, আপনি জেএনইউতে নাচবেন কি করে? আমি তো পার্লামেন্টের ভিতর নাচলেন, যেহেতু জেএনইউতে নাচার জন্য তো জেএনইউ ছাত্র হতে হবে, জেএনইউ শিক্ষক হতে হবে, কোনটাই আপনি নয়। এই যে উনি বললেন জেএনইউ কমরেড, জেএনইউ নিয়োগের একটা সমস্যাটা কিসে? উনি বারবার প্রশ্ন করছেন 9 বছর ধরে আপনি কি করেছেন। আমরা বলছি 9 বছর ধরে আমরা যখন জেএনইউতে রাজনীতি করেছি, ছাত্র আন্দোলন করেছি, 2014 সালে একবার ভুল হয়েছে, 2014 থেকে আজকে 2024 একদিনের জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে জেএনইউতে খাতা খুলতে দিনি। বিগত 9 বছর ধরে 14 থেকে 24 আমরা জেএনইউ বুকে এইটা করে দেখিয়েছি। জ্বালা তো হবেই, আর এসএস হেরে যাচ্ছে, বিজেপি হেরে যাচ্ছে, জ্বালা হবে না? উপর থেকে নির্দেশ আছে তো, পশ্চিমবঙ্গের বুকে মানুষের মধ্যে গন্ডগোল লাগিয়ে বিজেপির পরিষদটা করে রাখতে হবে, যাতে বিজেপি তার করে কমে খেতে পারে। তাই যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে দিল্লিতে, কলকাতায়, যারা বিজেপিকে চোখে চোখ রেখে লড়ে, বিজেপিকে হারিয়ে দেয়, তাকে দেখলে কল্যাণবাবুর জ্বালা হবে, স্বাভাবিক। কিন্তু আমরা খালি ওনাকে বলবো, এই শেষবারের নির্বাচনে বিজেপি অনেক চেষ্টা করেছে, এই দিল্লির কংগ্রেসটা, জেএনইউ কংগ্রেসটা বসে আছে, শারীরিকভাবে আক্রমণ, হুমকি ধমকি অনেক কিছু করেছে। लेकिन जेएनयू ने ये बात साफ कर दिया है कि जेएनयू लाल था, जेएनयू लाल रहेगा। उसी तरीके से पश्चिम बंगाल के अंदर श्रीरामपुरों का जवाब देবে, শ্রীরামপুরও জবাব দেবে। আমরা বলছি যে কথাবার্তা উনি বলেছেন, যে গালিগালাজ উনি করেছে, তার বিপরীতে আমরা একটা স্লোগান দেবো, আমার কমরেডরা গলা মেলাবেন তো? আমরা বলবো গালির মুখে তালির সুর দেখিয়ে দেবে শ্রীরামপুর। ঠিক আছে? গালির মুখে তালির সুর, আরে গালির মুখে তালির সুর, এই গুলির মুখে তালির সুর,
আগামী 4 তারিখেও বলবো, পার্থক্য এটাই, তার সঙ্গে আমাদের হাতে একটু লাল রং থাকবে, মাথায় একটু লাল রং থাকবে, হাতে একটু লাল আবির থাকবে। বিজয় মিছিল করতে করতে এই স্লোগানই আমরা শ্রীরামপুরের প্রত্যেকটি কোনায়, শ্রীরামপুরের লোকসভার প্রতি কোনায় দেবো। এ কথা আপনাদের এখানে আমি বলে যেতে চাই। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, যে কথাগুলো বলে শেষ করা। আপনারা জানেন এই নির্বাচন আমাদের জন্য কঠিন নির্বাচন। কঠিন কারণ ওদের কাছে অনেক কিছু আছে, মাসেল পাওয়ার রয়েছে, মানি পাওয়ার রয়েছে। আমার কংগ্রেসের সাথী বলছিলেন, দাদা বলছিলেন যে আপনাদের প্রত্যেককে, এক একজনকে আপনাদের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করতে হবে। আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমরা সবাই জানি নির্বাচনে লড়ার সময় ওই ইলেকশন কমিশন থেকে আমাদের সিকিউরিটি দেওয়া হয় তো, দেখেছেন আপনারা? কবির বাবু যিনি বিজেপির ক্যান্ডিডেট, তার সঙ্গে দুটো বন্দুকধারী লোক ঘুরছে নির্বাচনের শুরু থেকে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রশাসন আমাকে সিকিউরিটি দেয়নি। হয়তো ওনারাই বুঝতে পেরে গেছে যে এই চোর গুন্ডাদের মতো আমার সাধারণ মানুষের কাছ থেকে ভয় নেই। এই সাধারণ মানুষ যারা আমার সামনে বসে আছেন, আপনারাই আমার সিকিউরিটি, আপনারাই আমার নিরাপত্তা, আপনারাই আমার পরিবার, আপনারাই আমার অভিভাবক। আমি জানি কালকে আমি যদি প্রচারে গিয়ে কোথাও কোনো তৃণমূল কর্মীর, কোনো তৃণমূল নেতার দ্বারা আক্রান্ত হই, আমার কমরেডরা, মারা, ভাইরা, বোনেরা আমাকে আগলে রাখবেন, বুকে জড়িয়ে রাখবেন। এতটুকু আজ আমাদের কোথাও লাগতে দেবেন না। এটাই মানুষের ওপর কনফিডেন্স। এই কনফিডেন্সের জোরে আমরা নির্বাচনে লড়ছি, এই কনফিডেন্সের জোরে, আত্মবিশ্বাসের জোরে নির্বাচনে লড়ছি। আমাদের ইলেকটোরাল বন্ড নেই। মানুষের ওষুধের দাম বাড়িয়ে দিয়ে পকেটে কোটি কোটি টাকা পুড়ে নিয়ে আমরা সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে 900 কোটি টাকা নিয়ে রাজনীতি করতে আসিনি আমরা। সাধারণ মানুষের বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়ে সিএসসির কাছ থেকে কোটি কোটি টাকা নিই আমরা। কিন্তু আমাদের যা আছে তা হলো ইমোশনাল বন্ড। এই ইমোশনাল বন্ড কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। এই ইমোশনাল বন্ড কারোর বাবার সাধ্য নেই আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তাই আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায় এবারের নির্বাচনে আমরা পথে নেমেছি, সঙ্গে নেমেছি। আমি আশা করব এই অঞ্চলের মানুষ আগামী দিনে যখন ভোট করতে যাবেন, আপনার বাড়ির ছেলে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভোট করবেন। আপনার যদি মনে হয় তৃণমূল বিজেপি যে ভাষায় তারা কথা বলে, যে ধর্মের রাজনীতি তারা করেন, ধর্মের নামে, জাতের নামে, সেই রাজনীতিতে আপনার সায় আছে, অবশ্যই ওদের ভোট করবেন। আমরা ভোটে বাধা দেব না। আমরা চাইবো যে মানুষের জাতি পছন্দ সে তাকেই ভোট দিন। কিন্তু আপনি যদি তৃণমূলের সমর্থক হন, বিজেপির সমর্থক হন, কিন্তু আপনার বাড়ির ছেলেটার মুখের দিকে আপনিও তাকাতে পারছেন না। 2014 সালে টেট পাস করেছেন, 2024 এখনো চাকরি পায় না। বিটেক করিয়েছিলেন আপনি লোন নিয়ে, আজকে সেই ছেলেটা চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছে, টিউশনই পড়াচ্ছে। আপনি যদি ওর মুখের দিকে না তাকাতে পারেন, তাহলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট করুন। আমার শ্রমিক, কলকারখানার মজদুররা, যারা বন্ধ কলকারখানার শ্রমিক, মাসে 800 টাকা, 1000 টাকা পান। আমরা বলছি ওই ভিক্ষে আমাদের চাই না, অধিকার চাই, অধিকার। পেনশন ন্যূনতম 7,000 টাকা করতে হবে। এই দাবি যদি আপনার হয়, আপনি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট করবেন। আমরা বলছি বন্ধ কলকারখানার শ্রমিক, লাখ লাখ টাকা পিএফ গ্র্যাচুইটি পেনশন যিনি পাননি, আপনার ঘরের মেয়ে, আপনার শ্রমিক মহল্লার মেয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটে যদি পার্লামেন্টের ভিতরে যায়, আমি এতগুলো মানুষের সামনে শপথ করছি, আপনার এমপি লড়ে যাবে, মরে যাবে, তবু আপনার অধিকারের কথা বলা থেকে সরে আসবে না। আপনি পক্ষ নেবেন, আপনি কাদের সঙ্গে থাকবেন। আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, আপনি মহিলা, আপনি দেখেছেন ওরা উনাওতে কি করেছে, হাতরাসে কি করেছে, আপনি দেখেছেন সন্দেশখালীতে কি হয়েছে, আপনি জানেন ওরা লক্ষ্মীর ভান্ডারের নামে 1000 টাকা দেবে, 1200 টাকা দেবে, আর রাত্রি 1:30টার সময় আমার বাড়ির মা বোনকে তুলে নিয়ে যাবে পার্টি অফিসে পিছে বানানোর জন্য। আপনি যদি না চান, আপনি যদি উত্তম, শিবু, শাহজাহান, ওদিকে বিজেপির ব্রিজভূষণ শরণ সিং, এদের বিরুদ্ধে লড়াই করতে চান, তাহলে কাস্তে হাতুড়ি তারা আপনার একমাত্র বন্ধু। আমরা বলেছি আমার এমপি ল্যাডের 1/3, 1/3 টাকা দিয়ে আমরা আত্মরক্ষা সমিতি, আত্মমর্যাদা কেন্দ্র করে তুলব, যে আমার মায়েদের, বোনেদের, মহিলাদের শারীরিকভাবে সক্ষম তৈরি করবে, মানসিকভাবে সক্ষম তৈরি করবে, যাতে আগামী দিনে কোনো তৃণমূলের লালু ভুলু যদি আমার আঁচল ধরে টান মারে, ওর হাত মুচড়ে ভেঙে দেওয়ার সাহস, স্পর্ধা আমার বাড়ির মহিলাদের থাকবে। তার জন্য তৈরি করবো আমরা। আপনি পক্ষ নিন, আপনি তাদের সঙ্গে থাকবেন। আমরা বলছি এই অঞ্চলের সমস্যা, উড়ালপুলের সমস্যা, আন্ডারপাসের সমস্যা, 15 বছর ধরে যিনি নির্বাচিত হয়ে রইলেন, যিনি কিচ্ছুটি করলেন না, গণপরিবহন ব্যবস্থার সমস্যা, আমতা থেকে চাপাডাঙ্গা পর্যন্ত রেল লাইন, ফুরফুরা থেকে ডানকুনি পর্যন্ত রেল লাইন, জমি অধিগ্রহণ হয়ে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ওই চাপাডাঙ্গা পর্যন্ত জমি অধিগৃহীত হয়েছে। এখনো পর্যন্ত আমার এমপি তা নিয়ে একদিন সবাই করেননি ওই পার্লামেন্টের মধ্যে। আমরা বলছি আপনারা আমাদের সুযোগ দিন না, একটিবার সুযোগ দিন।
যদি আমরা ফেল করি, যদি আমরা ব্যর্থ হই, আপনি আবার একবার বদলে দেবেন। আমরা তো দেখেছি মায়েরা যখন ওই রুটি করে, দেখবেন রুটির একটা দিক কখনো আগুনের ওপর বেশিক্ষণ রাখে না, তাই না? উল্টাতে পাল্টাতে থাকে, কারণ যে দিকটা আগুনের ওপর বেশিক্ষণ থেকে যায় সেদিকটা পুড়ে যায়। সরকারটাও সেরকম, একটা লোক বেশি দিন চেয়ারে বসে থাকলে সেই লোকটাও আর কাজের কাজ কিছু করার মতো অবস্থায় থাকে না, তাই উল্টে দিন পাল্টে দিন। গণতন্ত্রের এটাই নিয়ম। গণতন্ত্রে কোনো এলাকা কোনো পৈতৃক সম্পত্তি বাবার জমিদারি হয় না। মানুষের ভোটে জিতে আপনি এমএলএ এমপি হন, যদি মানুষের কাজ না করেন, মানুষেরই অধিকার আছে আপনার কান ধরে নিচে নামিয়ে দেওয়া। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, শুধু দুটো কথা বলে শেষ করব। অনেক ব্যক্তিগত আক্রমণ হয়েছে, সেই ব্যক্তিগত আক্রমণের উত্তর নয়, কিন্তু আমার বয়স কম তো পুরোটা সংবরণ করতে পারছি। উনি দেখলাম একটা মিডিয়াতে এবং মাইকে দাঁড়িয়ে বলেছেন যে এত বছরেও দীপশিতার বিয়ে হলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো অবসেসড কেন বিয়ে নিয়ে? কারোর বিয়ে হয়নি ওই জন্য তাকে ভোট দেবেন না। কেউ 2-3টে বিয়ে করেছে তাই তাকে গাড়ি থেকে নামিয়ে দেবেন। কারোর বিয়েটা টিকলো না ওই কারণে তাকে ভোট দেবেন না। আরে মানুষের জীবনে এইসব ছাড়াও কিছু কাজের কাজ হয়। আমি চাইবো আমার মাননীয় এমপি, বিদায়ী এমপি, উনি পরের বারে তো এমপি থাকবেন না, তবুও যদি উনি রাজনীতিবিদ থাকেন, তবুও যদি উনি রাজনীতির মধ্যে থাকেন, তাহলে পরের বারে একটু বিয়ে ছাড়া অন্য কোনো টপিকে কথা বলবেন প্লিজ। আপনার জন্য আমি উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। দয়া করে একটু সুস্থ রাজনীতির কথা, রাজনীতির কথা বলবেন। এবং যে কথা বলে শেষ করা, আমার মনে পড়ছে আমরা সম্ভবত শ্রীরামপুরের ভিতরে একটি জায়গায় আমরা প্রচার করছি। সেখানে একটি মন্দিরের সামনে আমরা দাঁড়িয়েছি। মন্দিরের যিনি পুরোহিত মশাই, তার সঙ্গে দেখা করতে নিয়ে গেছেন আমার কমরেড। আমি নমস্কার করেছি, উনিও আমাকে প্রত্যুত্তরে আশীর্বাদ দিয়েছে এবং উনি বললেন যে আমার কিছু চাই না, আমার মন্দিরের কিছু চাই না, আমাদের কিচ্ছু চাই না। এই মন্দিরের যদি আমায় কালকে কিছু করতে হয়, আমার ভক্তকুল রয়েছে, যারা এখানে আসেন, পুজো আর্চা করেন, ধর্ম নিয়ে তাদের বিশ্বাস আস্থা আছে। আমি যদি চাই কালকে ওদের অনুদানে, ওদের সাহায্যেই আমার মন্দির যেখানে যা গন্ডগোল হয়েছে আমি সব সারিয়ে নিতে পারবো। আপনি খালি ওই মানুষগুলো, যে মানুষগুলো আমার মন্দিরে আসেন ঠাকুরের সামনে হাত জোর করে তার ছেলে মেয়ের চাকরি, তার ছেলে মেয়ের ভালো থাকা, তার মা বোনের নিরাপত্তা চান, আপনি খালি ওদের দায়িত্ব নেবেন। ওইটুকু যদি আপনি করতে পারেন, আমি বুঝতে পারবো আপনি সঠিক পথে রয়েছেন, আপনি ধর্মের পথে রয়েছেন। আসুন আমি আর আপনি সেই ধর্মের কথা বলি যে ধর্ম মানুষের কল্যাণময়, সেই ধর্মের কথা বলি যে ধর্মে হানাহানি নেই, হিংসা নেই, যে ধর্ম মন্দিরে মসজিদে লড়ায় না, যে ধর্মের আগুনে রাজনৈতিক দলগুলো ওদের রুটি সেঁকে না। আসুন সেই ধর্মকে বাঁচিয়ে রাখি, সম্প্রীতির বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য, উন্নত শ্রীরামপুর গড়ে তোলার জন্য, সমস্ত অকল্যাণের বিসর্জনে আগামী 3 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আপনারা আপনার ঘরের মেয়েকে দিল্লিতে আপনার কথা বলার জন্য পাঠাবেন। এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো। শুক্রিয়া।